প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। আমার নাম রিজু, বয়স 25, উচ্চতা মাঝারি, গায়ের রং শ্যামলা। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের নিজস্ব একটা ছোট পারিবারিক ব্যবসা আছে। আমি আর আমার বাবা দুজন মিলেই সেই ব্যবসা সামলায়। কলেজ জীবনে আমার একটা বান্ধবী ছিল, নাম মধুমিতা। দেখতেও খুব সুন্দর ছিল মধুমিতা। গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট, মাঝারি সাইজের চেহারা, যেকোনো ছেলের মন খারাপ করে দেওয়ার মতো শরীর মধুমিতার ছিল। অনেকেই মধুমিতাকে পটানোর চেষ্টা করেছিল অবশ্য, কিন্তু মধুমিতা সে সুযোগ কাউকেই দেয়নি, একমাত্র আমাকে ছাড়া। কিন্তু সুযোগ পেয়েও কিছুই করতে পারিনি, না তাকে ভালোবেসে পেয়েছি, না তার সঙ্গে সম্পর্কে থাকা কালীন কিছু করতে পেরেছি। কিভাবে তার সাথে বিচ্ছেদ হলো সেসব একটু একটু করে বলবো পরে, তবে আজ থাক। আজ আমার পাশের বাড়ির বৌদির কথা বলবো, কিভাবে তার সঙ্গে জড়িয়ে পড়লাম একটা অন্য সম্পর্কে, সেসব নিয়ে। বৌদির নাম রুমা, বয়স 28। বৌদির স্বামী তপন, বয়স 32। আমাদের বাড়ির দুটি বাড়ি ছেড়ে তাদের বাড়ি। তপনদা একটি ঔষধ কোম্পানিতে চাকরি করে, বেশ মোটা মাইনে। কিন্তু এই চাকরিতে একটা বড় সমস্যা, কয়েকদিন ছাড়া ছাড়া এখানে ওখানে যেতে হয় তপনদাকে। কখনো 2 দিনের জন্য, কখনো 5 দিনের জন্য, আবারও কখনো কখনো 10-12 দিন পরে ফিরে আসে তপনদা। মাঝে মাঝে আমি মজা করে তপনদাকে বলি, অফিসের কাজের সূত্রে তোমার তো বেশ ভারত ভ্রমণ হয়ে যাচ্ছে বলো তপনদা। তপনদা খুব বেশি কথা বলে না, একটু ঠান্ডা মেজাজের, তাই মুচকি হেসে উড়িয়ে দেয়া। রুমা বৌদি একটু বাকটু টাইপ, কথা বলতে খুব ভালোবাসে, কিন্তু কথা বলার মানুষ তার জীবনে সেরকম কেউই নেই, ফলে একাকিত্ব বোধ করে খুব। সেটা কেউ বুঝুক আর না বুঝুক, আমি অন্তত বুঝি। আমি মাঝে মাঝে তপনদা বাড়ি থাকলে তাদের বাড়ি যাওয়া আশা করি। আমার সাথে তাদের সম্পর্ক বেশ ভালো। তাদের বিয়ে হয়েছে প্রায় 3-4 বছর, কিন্তু এখনও সন্তানের সুখ ভোগ হয়নি। আসলে কোনো সমস্যা আছে না, তারা নিজেরাই এখনও সন্তান নিতে চাইছে না, সেটা ঠিক বলতে পারব না। তবে এতদিন বিয়ের পরও সন্তান না হলে আমাদের সমাজে যে ধরনের কানাঘুষো হয়, তাদের দুজনকে নিয়েও মাঝে মাঝে সেসব কানাঘুষো শোনা যায়। তপনদার বাবা মা বেঁচে নেই, সেও আমার মতো একা, ফলে যখন তপনদা কাজের সূত্রে বাইরে যায় রুমা বৌদি বাড়িতে একাই থাকে। প্রথম প্রথম একা থাকতে একটু অসুবিধা হলেও এখন একা থাকতে আর অসুবিধা হয় না। রুমা বৌদি দেখতে বেশ সুন্দরী, আমার থেকে একটু খাটো, গায়ের রং ফর্সা, বেশ নরম ফোলা ঠোঁট, বাতাবি লেবুর মতো বুক জোড়া, বেশ নজর কাড়ে, শরীরে হালকা মেদ আছে। রুমা বৌদি বাড়িতেই বেশিরভাগ থাকে, বাইরে খুব একটা যায় না জরুরি অবস্থা ছাড়া। বাড়ির সমস্ত বাজার কেনাকাটা তপনদা আগেভাগেই জোগাড় করে রাখে। বাড়ির ভিতরেই সমস্ত কিছু রয়েছে, ফলে বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে রুমা বৌদির। হঠাৎ যদি কোনো কিছুর প্রয়োজন হলে তখন হয় আমাকে, না হলে তার এক দূরসম্পর্কের কাকাকে বলে আনিয়ে নেয় তপনদা ফোন করে, যখন সে বাড়িতে থাকে না। আমিও মাঝে মাঝেই তাদের কাজে এসে যাই, এই আর কি। এভাবেই চলছিল স্বাভাবিক জীবনযাপন, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যার পর নাই আর আমার জীবন স্বাভাবিক রইল না। একদিন হঠাৎ বিকালে তপনদা আমাকে ফোন করে তাদের বাড়িতে সন্ধ্যায় আসার জন্য বলল। আমিও নিজের কাজ সেরে তপনদার বাড়িতে গেলাম সন্ধ্যায়। বাড়ির দরজায় গিয়ে টোকা মারতে তপনদা দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করে দেখি রুমা বৌদি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আমি বললাম, কি ব্যাপার তপনদা? হঠাৎ ফোন করে আসতে বললে? তপনদা বলল, আরে সোফায় বসো আগে, তারপর বলছি। আমি তপনদার কথা মতো সোফায় বসে পড়লাম। তপনদা বলল, আসলে আজ রাতেই আমাকে চেন্নাই যেতে হচ্ছে অফিসের কাজে। মোটামুটি ফিরতে আমার 7-8 দিন সময় লেগে যাবে, তাই তোকে একবার জানানোর জন্য ফোন করে ডাকলাম। এর আগেও তপনদা বহুবার এখানে ওখানে গিয়েছে, তবে আমাকে বাড়িতে ডেকে এনে সেটা বলা এই প্রথমবার। আমি ভাবলাম সে আর নতুন কি, এটা তো তুমি ফোন করেও বলতে পারতে আমাকে তপনদা। তপনদা বলল, হ্যাঁ ফোন করেই বলতে পারতাম, কিন্তু এবার একটু অসুবিধায় পড়েছি ভাই, তাই অত কথা ফোনে বলার চেয়ে তোকে বাড়িতে ডেকে বলাটাই ঠিক মনে হলো। আমি একটু অবাকই হলাম অবশ্য, মনে মনে ভাবলাম এমন কি বলার থাকতে পারে যেটা ফোনে বলা যেত না। কৌতূহলবশত তপনদার দিকে তাকিয়ে বললাম। আমি বললাম, বলো কি বলবে,
এরই মধ্যে রুমা বৌদি রান্নাঘর থেকে একটা লম্বা প্লেটে 2 কাপ চা ও কিছু খাবার পরিবেশন করে আবার রান্নাঘরে চলে গেল। বুঝলাম এখনও রান্নার কাজ শেষ হয়নি। তপনদা বলল, আসলে তোর বৌদির শরীরটা একটু খারাপ, মানে ওই জ্বর সর্দির সাথে মাথার যন্ত্রণা। এরই মধ্যে আমাকে আবার চেন্নাই যেতে হচ্ছে। এ অবস্থায় তোর বৌদিকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, অথচ অফিসেও না করতে পারব না। দূরসম্পর্কের ওই কাকাকে ফোন করেছিলাম, কিন্তু সেও কি একটা কাজে কলকাতায় গেছে। এখন তোকে ছাড়া তো আর কারো উপর ভরসাও করতে পারব না, তাই না? তাই তোকে ডেকেই একটা বলার জন্য ডাকলাম। আমি বললাম, এই সামান্য ব্যাপারটা নিয়ে তুমি এত টেনশন করছো তপনদা? আমি কি তোমাদের কাজে আসি না? তপনদা বলল, আমি সে কথা কি একবারও অস্বীকার করছি? জানি তো তুই অনেক হেল্প করিস, তাই তো তোকেই ভরসা করে বলি ভাই। আমি বললাম, ঠিক আছে তাহলে বলো আমাকে কি করতে হবে? তপনদা বলল, আমি চাই তুই এই কটা দিন আমাদের বাড়িতেই রাতে থাক, মানে তোর বৌদি যতদিন না সুস্থ হচ্ছে। মানে এই অবস্থায় কখন কি রাতে দরকার পড়ে, বলে চুপ করে গেল। আমি অবাক হলাম, তপনদা এটা কি বলছে? সে বাড়িতে থাকবে না, আর এই অবস্থায় সে রাতে আমাকে তার বাড়িতে থাকার আমন্ত্রণ জানাচ্ছে, তার বউকে পাহারা দেওয়ার জন্য। আমি একটু আমতা আমতা করে বললাম। আমি বললাম, কিন্তু রাতে? আমি এরপর কিছু বলার আগেই রুমা বৌদি রান্নাঘর থেকে রান্নার কাজ শেষ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সারা শরীর এখন তার ভিজে চপচপ করছে। কপালের ঘাম গাল বেয়ে, ঠোঁট বেয়ে, বুক বেয়ে সোজা তলপেটের কাছে এসে জমাট বেঁধেছে, সেটা পরিষ্কার বুঝতে পারলাম। এ অবস্থায় তাকে সত্যিই খুব মায়াবী লাগছিল, তার সাথে এটাও বোঝা যাচ্ছে যে সে অসুস্থ, তার ছাপো মুখ দেখলে স্পষ্ট বোঝা যায়। সে একটা গামছা দিয়ে নিজের শরীরের ঘাম মুছতে মুছতে আমাদের কথা শুনতে লাগল। তপনদা বলল, কেন রাতে এখানে থাকলে তোর কোনো অসুবিধা আছে রিজু? দেখ, যদি তোর অসুবিধা হয় তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার ট্রেনও রাতে চেন্নাই মেল। খুবই বিপদে পড়ে যাব রে তুই যদি না করিস। আমি বললাম, আরে আমি শেখথা বলছি না, রাতে আমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু না মানে বৌদির অসুবিধা হবে না তো আবার? তপনদা বলল, তোর বৌদির অসুবিধা যাতে না হয় সেই জন্যই তো তোকে এখানে রাতে থাকতে বলছি, তাহলে আবার তোর বৌদির অসুবিধা কিসের? এরই মধ্যে রুমা বৌদি হঠাৎ বলে উঠল, আমাকে উদ্দেশ্য করে। রুমা বৌদি বলল, তুমিও নাকি যে বলো রিজু, আমার আবার কিসের অসুবিধা? এমনিতেই তোমার দাদা চলে গেলে বাড়িতে তো একাই থাকি, এখন শরীরটা খারাপ একটু, তাই সাহসে কুলাচ্ছে না। আমিই তোমার দাদাকে তোমার কথা বলেছি রাতে থাকার জন্য, বুঝেছ? মোটামুটি সবই বুঝলাম, কটা দিন থাকতে হবে রাতে বৌদিকে পাহারা দিতে। আমি আর কথা বাড়ালাম না, রাজি হয়ে গেলাম রাতে থাকার জন্য। তপনদা, রুমা বৌদিও খুশি হল। রাত 11:50 হাওড়া থেকে চেন্নাই মেল, এখন প্রায় ঘড়িতে 8:30 বেজে গেছিল, ফলে তপনদা তাড়াতাড়ি রুমা বৌদিকে খাবার বেড়ে দেওয়ার ব্যবস্থা করতে বলল। আগেই জামা কাপড়, দরকারি কাগজপত্র ব্যাগে ভরে রাখা ছিল। হাওড়া স্টেশন আমাদের বাড়িতে থেকে প্রায় 1 ঘণ্টা সময় লাগে ট্রেনে। তপনদা আমাকেও তাদের সাথে খাবার খেতে বাধ্য করল, ফলে রাতের খাবার আমি, তপনদা, রুমা বৌদি একসঙ্গেই সেরে নিলাম। তপনদা সময় মতো বাড়ি থেকে রওনা দিল, যাবার সময় আরও অনেক কিছুই কথা হল। এখন প্রায় রাত 10টা বাজে, বৌদি রান্নাঘরে বাসনপত্র গোছাগুছি করছিল, আমাকে একবার আমার বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে কিছু একটা বাহানা দিয়ে আবার আসতে হবে, সাথে জামা কাপড় পাল্টেও আসতে হবে। আমি তখন সোফাতেই বসেছিলাম, একটু জোরে হাঁক দিয়ে বৌদিকে বললাম, বৌদি। রুমা বৌদি বলল, হ্যাঁ বলো, কিছু বলবে? কিছু দরকার নাকি? কিছু দেব? আমি বললাম, না না, কিছু লাগবে না, বলছি আমি একটু বাড়ি হয়ে আসছি। বৌদি হয়তো বুঝতে পেরেছিল আমি কেন বাড়ি যেতে চাইছি, তাই সে তার মধুর হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে ঘুরে এসো, আমিও ততক্ষণে গোছানোর কাজগুলো সেরে রাখি। আমিও আর বসে না থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। এর পরের ঘটনা নিয়ে খুব শীঘ্রই আসছি। প্রথম রাতের অভিজ্ঞতা সম্পর্কে সেখানে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি নিজেদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। একটু ভিন্ন স্বাদের সত্য ঘটনা নিয়ে আবারও হাজির হব, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।